রেডিও মিলনের আজকের নিবেদন শশধর দত্তের দস্যু মোহনের কাহিনী কারাগারে মোহন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে শশধর দত্তের দস্যু মোহন সিরিজের কাহিনী কারাগারে মোহন। জাহাজের নোঙর না তোলা পর্যন্ত কেমন একটা অস্বস্তি হতে লাগলো। সমুদ্রযাত্রা যদিও এই আমার প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার ব্রহ্মদেশ ঘুরে এসেছিলাম, তবু মনে চাঞ্চল্যের কারণ কি সেটা বুঝতে পারলাম না। জাহাজ ছেড়ে দিল, তখন যেন এই মানসিক চাপ একটু কমে গেল। জাহাজের ডেকে অন্যমনস্কভাবে বসেছিলাম। মশাই শুনছেন, আমার একটা রুমাল এই চেয়ারে বোধহয় ফেলে গেছি, একটু কষ্ট করে উঠতে হবে। সামনে দাঁড়িয়ে একজন অপরূপ সুন্দরী মেয়ে, আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। সত্যি বলতে সেই রূপ আমি কোনোদিন ভুলব না। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার রুমাল, দাঁড়ান দেখছি বলে আমি উঠে দাঁড়ালাম। কিছুক্ষণ খোঁজার পর কিছুই পাওয়া গেল না। ধন্যবাদ, তাহলে অন্য কোথাও ফেলে এসেছি বোধহয়। এই বলে মেয়েটি নির্লিপ্ত নির্বিকার হয়ে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালো। তখন আর কোনো কথা হলো না। সৌভাগ্যবশত খাবারের টেবিলে তার সঙ্গে আবার দেখা হলো। আরে আপনি? হ্যাঁ, বসুন বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? ও ইয়েস, আমার নাম কিশোর চন্দ্র। আমি রমা সোম। এই রেঙ্গুনেই থাকি। এক বান্ধবীর বিয়ের জন্য কলকাতাতে আসতে হলো। বাহ, আমিও একটা বিশেষ কাজে রেঙ্গুন যাচ্ছি। কি কাজের জন্য সেটা বলা যাবে কি? সরি মিস সোম, এই মুহূর্তে সেটা বলতে পারবো না। না না, ইটস ওকে, আমি এমনিই জানতে চাইছিলাম। না না, ঠিক আছে, আমি আমার কাজের স্বার্থেই এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আর আপনি? আমি তেমন কেউ নয়, সামান্য গ্র্যাজুয়েট। বাই দ্য ওয়ে, আমি রুমালটা পেয়ে গেছি। যাক, ভালোই হলো। হাসছেন যে? আপনার সৌভাগ্য দেখে, মানে একটা তুচ্ছ রুমাল নিয়ে আপনি এত এক্সাইটেড। তুচ্ছ হতে পারে, কিন্তু এমন অনেক জিনিস আছে যার মূল্য সোনা রূপার ওজনে হয় না মিস্টার চন্দ্র। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার কথায় আমার এতটুকু দ্বিমত নেই মিস সোম। ছোট জিনিস থেকে শুরু করে মানুষের সামান্য হাসিও সোনার থেকে মূল্যবান। রমার মুখ লাল হয়ে আরও নিচু হয়ে পড়ল। রমার সেই লজ্জায় লাল হয়ে যাওয়া মিষ্টি মুখ, যা দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাই। খাওয়া শেষ হলো। খাওয়ার পরের কাজ বিশ্রাম, এছাড়া আর কোনো কাজ নেই। কর্তব্য নেই, দায়িত্ব নেই, অফুরন্ত অবসর এবং ঘুম। জাহাজ এগিয়ে চলেছে। এমন সময় জাহাজের ক্যাপ্টেনের ঘোষণা শুনতে পাওয়া গেল। অ্যাটেনশন প্লিজ, একটা জরুরি ঘোষণা আছে। এক্ষুনি আমরা ওয়্যারলেসে খবর পেয়েছি কুখ্যাত দস্যু মোহন ছদ্মনামে আমাদের জাহাজে রেঙ্গুন চলেছে। খবর অনুযায়ী তার রং ফর্সা, মাথার চুলের ভেতর কাটা দাগ আছে যা এখনো শুকোয়নি। সে ছদ্মনামে এই জাহাজে সওয়ার হয়েছে। নামের প্রথম অক্ষর পি। এতটুকুই জানা গেছে। ওয়্যারলেস যন্ত্র বিকল হয়ে পড়ায় বাকি নামটুকু জানতে পারা যায়। দস্যু মোহন, যে কুখ্যাত দস্যু কত বড় লোকের সর্বনাশ করেছে, কত পুলিশ অফিসারের চোখের জলে নাকের জলে করেছে, যে দস্যুর শত নাম শত ছদ্মবেশের আবরণে আসল রূপ আজ পর্যন্ত কেউ দেখেনি, যে দস্যু চিঠি পাঠিয়ে মানুষ খুন করে, সেই দস্যু মোহন আমাদের জাহাজের ফার্স্ট ক্লাসে রয়েছে। ঘোষণা শুনে সকলেই খুব ভয় পেয়ে গেল। এবার কি হবে মিস্টার চন্দ্র? ভয় কি, ক্যাপ্টেন যখন আগে থেকেই খবর পেয়েছেন তখন নিশ্চয়ই গ্রেপ্তার করতে বেশি দেরি হবে না। এদিকে প্রফুল্ল মিত্র নামের এক ছেলে মিস সোমের দৃষ্টি আকর্ষণ করবার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছিল। আমার একটু চিন্তা হচ্ছিল সেটা নিয়ে। ফার্স্ট ক্লাসের মধ্যে যখন মোহন আছে তখন তাকে খুঁজে বের করা আদৌ কষ্টকর হবে না। দস্যু মোহনকে আপনি চেনেন না বলেই ও কথা বলতে পারছেন, নইলে মোহনের অসাধ্য কাজ কিছু আছে বলে তার জন্মশত্রু ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার বেকার পর্যন্ত অস্বীকার করেন না। সেবারে যখন মহারাজের বাড়িতে চুরি করলো তখন পুলিশ কিছু করতে পারলো কি?
ওয়্যারলেসে বলেছে ফার্স্ট ক্লাসে মোহন আছে, নামের আদ্যক্ষর পি, অর্থাৎ পি দিয়ে যে কটা নাম আছে সেইগুলোতে চোখ বোলালেই ধরা যাবে বলে আমার বিশ্বাস। তবে সে যে একা আছে তার কি কোনো নিশ্চয়তা আছে নাকি? কি জানি কি হবে। আমি তো শুনেছি মোহন নাকি ভীষণ নারী বিদ্বেষী। নারী বিদ্বেষী? কেন? তা জানি না, তবে আমার মনে হয় নিশ্চয়ই সে আপনার মতো নারী রত্নের সন্ধান পায়নি। দেখলাম মিস সোমের মুখ গোলাপের মতো টকটকে লাল হয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে মুখটা নিচু হয়ে গেল। সর্বনাশ হলো, কি কুক্ষণে যে জাহাজে উঠেছিলুম। আপনার আবার কি হলো? আরে মশাই, মোহনের যত রাগ ওই টাকা পয়সালা লোকদের ওপর, যার জন্য মগের মুলুকে পালাচ্ছি, সেই ভয়ই আমার ঘাড়ে চেপে বসে। চুপ করুন মশাই, কে বলতে পারে এখন না আপনার পাশে মোহন দাঁড়িয়ে নেই? না না না, আমি কি গালাগালি করতে পারি তার মতো মহাপুরুষকে? আমরা গরিব লোক, যা 2-1 লাখ জমিয়েছি তার কত টাকা বলুন? ছেলে পুলে রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, তাই বলছি যাদের 20-50-100 লাখ আছে তাদের যেন তিনি দয়া করে। আরে থামুন তো মশাই, আমার কথা শুনুন আপনারা। মোহন যখন ফার্স্ট ক্লাসে আছে আর সে দেখতে ফর্সা এবং তার নামের আদ্যক্ষর পি, তখন সহজেই তাকে খুঁজে বের করা যাবে। আমার কাছে প্যাসেঞ্জার লিস্ট আছে, আসুন মিস্টার বেকারের জন্য অপেক্ষা না করে আমরাই বরং খুঁজি। সকলেই আমার কথায় সায় দিল, শুধু প্রফুল্ল মিত্তিরের মুখটা শুকিয়ে উঠল। আমি পকেট থেকে লিস্ট বার করলাম। এই দেখুন, পি আদ্যক্ষরের 28 জন লোক ফার্স্ট ক্লাসে আছে, তার মধ্যে 8 জন ইউরোপিয়ান, 15 জন পরিবারের সঙ্গে আছে, বাকি থাকে 1 2 3 5 জন যারা একা চলেছেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে প্রমথ মল্লিক। ওকে আমি চিনি, আমার বাবার বন্ধু, উনি রেঙ্গুন হাইকোর্টে চাকরি করেন। রমার বাবার বন্ধু ছাড়া প্রেমময় ব্যানার্জি, প্যারিচরণ ঘোষ, প্রীতিরঞ্জন বটব্যালদের চেনে এমন লোককে পাওয়া গেল। তাহলে বাকি থাকে শুধু প্রফুল্ল মিত্তির। দুর্ভাগ্যবশত ওর রঙও বেশ ফর্সা, সুতরাং ওর বক্তব্য আমাদের শোনা উচিত, তাই নয় কি? আমারও ঠিক এই সন্দেহটাই এতক্ষণ হচ্ছিল, কারণ আমি অনেকটাই ফর্সা, যাচ্ছিও একা, নামের আদ্যক্ষরও পি দিয়ে, সুতরাং আমাকেই গ্রেপ্তার করা উচিত। পরিস্থিতি একটু গম্ভীর হয়ে গেল। কেউই প্রফুল্লবাবুকে ঘাঁটাতে চাইল না। হঠাৎ মিস সোমের কি যেন একটা মনে পড়ল। ওর মাথায় তো কাটা ঘায়ের দাগ আছে। ওইটিরই অভাব মনে হচ্ছে। এই দেখুন আমার মাথা, যদি খুঁজে বার করতে পারেন। আমি তার মাথা পরীক্ষা করতে যাব, এমন সময় এক ভদ্রমহিলা ছুটতে ছুটতে এসে হাওমাও করে কেঁদে উঠলেন। অতি কষ্টে তাকে শান্ত করে যা জানতে পারলাম তা এই যে তার নাম লেডি সান্যাল এবং চোর তাঁর কেবিনে ঢুকে টাকা গয়না সব চুরি করে নিয়েছে। দস্যু মোহন যে আমাদের মধ্যে রয়েছে এই চিন্তা আর একবার সকলের মনে গভীরভাবে আলোড়ন তুলল। আমরা দ্রুত পায়ে লেডি সান্যালের কেবিনে গিয়ে দেখলাম তার সব কিছু চুরি হয়ে যায়নি। মোহন তার দামি নেকলেস থেকে হিরে এবং জড়োয়া গয়নায় লাগানো দামি পাথরগুলো চুরি করেছে। সোনার গয়নায় হাত পর্যন্ত দেয়নি বা টাকাও চুরি করেনি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত অল্প সময়ের মধ্যে মোহন এমন নিপুণভাবে চুরি করল কিভাবে। লেডি সান্যাল চা খেতে ডাইনিং রুমে গেছিলেন, মাত্র 20-25 মিনিট বাইরে ছিলেন। এইটুকু সময়ের মধ্যেই কেবিনের দরজা ভেঙে ভিতরে ঢুকে মোহন বেছে বেছে দামি পাথরগুলো চুরি করে নিয়ে বেরিয়ে গেছে। পরদিন সকালে ক্যাপ্টেন প্রফুল্ল মিত্রকে ডেকে পাঠালেন। আমাদের মনে আর সন্দেহ রইল না যে প্রফুল্ল মিত্রই ছদ্মবেশে দস্যু মোহন। তাকে ডেকে পাঠানো মানেই তাকে গ্রেফতার করা। আমার মন ঠিক বুঝতে পেরেছিল। কি বুঝতে পেরেছিল মিস সোম? এমনই কিছু একটা যে ঘটবে তা আমি প্রথম থেকে আশঙ্কা করেছিলাম। কাল প্রথম যখন আমার সঙ্গে মিস্টার মিত্রের দেখা হলো তখনই আমার কেমন যেন ভয় করছিল। মানুষের মন এমন ভয়ের আঁচ নিজের অজান্তেই পেতে পারে। আমি মিস সোমকে কি একটা বলতে যাব, এমন সময় মিস্টার বটব্যাল এসে হাজির হলেন। যাক বাবা, বাঁচা গেছে। মোহনকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন আর ভয়ের কিছু নেই, কি বলেন মিস্টার চন্দ? তাতে আর সন্দেহ কি বটব্যাল মশাই? সেটিও আছে, মানে সন্দেহ আর কি। চোরাই মাল তো পাওয়া যাচ্ছে না মশাই। প্রফুল্ল মিত্তির যদি দস্যু মোহনই হবে তবে সে চোরাই মাল কোথায় রাখলে?
তাছাড়া তার মাথায় তো কাটা দাগ বা ঘা, যাই বলুন, সেটা কোথায় গেল? মাথায় যে কাটা দাগ নেই সে কথা আপনাকে কে বলবে? সবাই বলছে তো। ক্যাপ্টেন ভালো করে পরীক্ষা করেও কাটা দাগ বা কোনো ঘা খুঁজে পাননি। তাছাড়া সে নাকি বলেছে সে রেঙ্গুনের এক বড় চাল ব্যবসায়ীর ছেলে। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে কে জানে মশাই। আপনি তো ক্যাপ্টেনের বিশেষ বন্ধু মিস্টার চন্দ, আপনিও কি সঠিক খবর কিছু পাননি? দাঁড়ান, যদি প্রফুল্ল দস্যুমোহন না হয় তবে তাকে ক্যাপ্টেন গ্রেপ্তার করতে পারতো না। সে যে মোহন তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। এমন সময় একটা গুঞ্জন উঠল ডাইনিং হলের চারিদিকে। দেখি প্রফুল্ল মিত্র মাথা উঁচু করে খাবারের ঘরে ঢুকছে। তাকে দেখে মিস সোমের মুখ কালো হয়ে উঠল। ভয়ে চমকে উঠে আমার দিকে চেয়ে তিনি যেন কি বলতে গেলেন, পারলেন না। আমি ভাবলাম অবশেষে প্রফুল্ল মিত্তিরকেও ছেড়ে দিলে। প্রফুল্ল সবার সঙ্গে দু একটা কথা বলে আমাদের টেবিলের কাছে আসবার উপক্রম করতেই মিস সোম তাঁর গভর্নেসের সঙ্গে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কি হলো মিস্টার মিত্র? হবে আর কি। আপনাকে কি জন্য গ্রেপ্তার করেছিল? ভুল করে মশাই, ভুল করে। তবে আমার কাগজপত্র দেখে ক্যাপ্টেন আমাকে ছেড়ে দিয়েছেন। এইবার আমি দেখছি হতভাগা মোহন কেমন করে লুকিয়ে থাকতে পারে। ক্যাপ্টেনের ছেড়ে দেওয়া ভুল হয়েছে আমি জোর গলায় বলতে পারি। অমন কাগজপত্র দস্যু মোহন হাজারে হাজারে তৈরি করতে পারে। হ্যাঁ, সে কথায় পাত্তা না দিয়ে প্রফুল্ল বেরিয়ে গেল। আমি কিঞ্চিত চিন্তিত হয়ে পড়লাম। প্রফুল্ল মিত্রের নামের আদ্যক্ষর মিলে গেলেও অত্যন্ত ফর্সাও সে, একাই যাচ্ছে ফার্স্ট ক্লাসে, অথচ তাকে ছেড়ে দেওয়া হলো। বিকেলে আমরা যখন ডেকে এসে ভিড় করলাম তখন মিস সোম এগিয়ে এলেন। দেখে বেশ চিন্তিত মনে হলো। কি এত ভাবছেন বলুন তো? আমার খুব ভয় করছে, কিন্তু আমার সমস্ত হিরে গয়না যাক, আমার দুঃখ নেই, কিন্তু সে আপনার কোনো ক্ষতি করবে না বলেই মনে হয়। মনের আবার মনুষ্যত্ব আছে নাকি? তা বটে। তাহলেও আমি যখন আপনার কাছে রয়েছি তখনও কি আপনার এমন ভয় পাওয়া উচিত মিস সোম? ভয় পাওয়া কি খারাপ জিনিস মিস্টার চন্দ? তাছাড়া আমাকেই যে সে রেহাই দেবে এমন ভরসা কি করে করি বলুন তো? এমন সময় মিস্টার বটব্যাল এবং লেডি সান্যাল এগিয়ে এলেন। এবার আমি কি করি বলুন আপনারা? শুনলাম মোহনকে নাকি ক্যাপ্টেন ছেড়ে দিয়েছেন। যদি একটু ঘুণাক্ষরে শুনতে পেতাম তাহলে আমি কিছুতেই এই জাহাজে উঠতাম না। সমস্যা যেটা দাঁড়াচ্ছে তা হলো আসল মোহন তাহলে কে? সমস্যা যে গুরুতর তাতে কোনো সন্দেহ নেই। আপনিও হতে পারেন, আমিও হতে পারি, উনিও হতে পারেন, সবাই হতে পারেন। কিন্তু সত্যি যে কে, এই সমস্যার সমাধান কি করে হয় বলুন দেখি? জানি না। বাদ দিন, পরে এসব নিয়ে ভাবা যাবে। আমরা বরং একটু অন্যদিকে ঘুরে আসি। যাবেন মিস সোম? হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। কিন্তু যদি মোহনের সঙ্গে দেখা হয়ে যায়? তাহলে তো ভালোই হয়, আলাপ পরিচয় করা যাবে। চলুন। মিস সোম উঠে দাঁড়ালেন। এমন সময় জাহাজের এক কর্মচারী যাত্রীদের হাতে ছোট এক টুকরো টাইপ করা কাগজ দিয়ে গেল। তাতে লেখা, যে দস্যু মোহনকে গ্রেপ্তার করিয়ে দেবে তাকেই মিস্টার প্রফুল্ল মিত্র 5,000 টাকা পুরস্কার দেবেন। দস্যু মোহনের গ্রেপ্তারকারীকে পুরস্কার দেবে? আসুন মিস্টার চন্দ। জাহাজ এগিয়ে চলেছে নিজের গতিতে। চারিদিকে জল আর জল। আমি মিস সোমের পাশে দাঁড়িয়েছিলাম। এমন সময় জাহাজের ক্যাপ্টেন নিজেই এসে দাঁড়ালেন আমাদের সামনে। গুড আফটারনুন ক্যাপ্টেন, সব ঠিক আছে তো? সব ঠিক আর কোথায় মিস্টার চন্দ। আমরা প্রাণপণ চেষ্টা করেও না ধরতে পারছি দস্যু মোহনকে, না খুঁজে পাচ্ছি চুরি করা গয়না। কি করা যায় বলুন তো? মোহনের ছদ্মনাম পুরোটা কি জানা গেছে? সেও এক বিপদ। ওয়্যারলেসটা এমন বিগড়েছে যে এখনো পর্যন্ত ঠিক করা যায়নি। সমস্ত জাহাজ তল্লাশি করেছেন? সত্যি কথা বলতে কি, মোহনের অবাক করা গল্প কাগজে অনেক পড়েছি। আগে সব কথা বিশ্বাস করতাম না, কিন্তু এখন লোকটার উপর আমার শ্রদ্ধা 1000 গুণ বেড়ে গেছে। ভাবছি এমন একটা লোক যদি বিপথে না গিয়ে সুপথে থাকতো তাহলে কতই না ভালো হতো। তাহলে আমাদের দস্যু মোহনের দয়ার উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই বলছেন? আমরা যথাসাধ্য করছি মিস্টার চন্দ। এখন আমি আসি, পরে আবার কথা হবে। চলুন মিস্টার চন্দ, আমরা ডেকে যাই। আমার খুব ভয় করছে জানেন। হ্যাঁ, সেই ভালো।
আমরা ডেকে ফিরে এসে দেখলাম সেখানে তুমুল তর্ক যুক্তি আলোচনা শুরু হয়েছে, কিন্তু প্রফুল্ল মিত্র ছাড়া সকলেই আছেন। শুনলাম তিনি নিজে থেকে মোহনকে খোঁজার ভার নিয়েছেন। একজন বললেন তিনি মিত্রকে ক্রু আর খালাসিদের সঙ্গে আলাপ করতে দেখে এসেছেন। আমার মনে হয় মিস্টার মিত্র যদি নির্দোষী হন তবে এমন দূরে দূরে রয়েছেন কেন? আমি ভাবছি নিত্যির মশাইয়ের আসল উদ্দেশ্যটি কি। একদিকে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে, ওদিকে নিজেই তদন্ত করছে, আর ক্যাপ্টেন যা বললেন তাতে কে যে দস্যুমোহন আর কে যে নয় তা বোঝা কঠিন। তবে কি হবে মিস্টার চন্দ? আপনার ভাববার বিশেষ কোনো কারণ নেই মিস সোম। আচ্ছা, মোহনের সম্বন্ধে আর কিছু জানেন আপনি? আমি বলছি রমা দেবী, লোকটার বেশ কিছু বিশেষত্ব আছে। বড় লোকদের কিডন্যাপ করে তাদের সব টাকা পয়সা নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। সত্যি? এমন সব কথাই তো শুনি যে মোহনের পিছনে নাকি খুব একটা বড় সমিতি আছে, সেই সমিতি ব্যবহার করে দেশের যত সাধারণ প্রতিষ্ঠান আছে, যেমন হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, অন্ধ বিদ্যালয়, সব জায়গায় টাকা ডোনেট করে। দুর্ভিক্ষ, মড়ক, মহামারী কিছুই বাদ যায় না। শয়তান, বর্বর, পিশাচ পরের ধনে পোদ্দারি করে গরিবদের দান করে। আমরা দান করি নে? দান করতে যেন জানি নে। এই সেই দিন এক বড় সাহেবের জন্য বাগান পার্টিতে 10,000 টাকা খরচ করলুম। তাকে স্যার উপাধি পাবার আগে কি কম টাকা ওইসব দুর্ভিক্ষ মহামারীতে ঢালতে হয়েছে? এমন সময় খবর এলো আজ নাকি সাইক্লোন উঠবে। বিপদের ওপর বিপদ, একটা চাঞ্চল্য দেখা গেল চারিদিকে। মিস সোম তো একই দস্যুমোহনের চিন্তায় অস্থির, তার উপর সাইক্লোনের কথা শুনে একেবারে ভেঙে পড়লেন। এইবার 16 কলা পূর্ণ হতে চলল। আপনি তো বহুবার জাহাজে চলেছেন, কখনো সাইক্লোনের মুখে পড়েননি? পড়িনি আবার। আজও সেদিনের কথা মনে পড়লে আমার কান্না পায়। তাই তো ভাবছি মোহন যা করতে পারিনি এখনো, সাইক্লোন তা করে যাবে। আপনি আমার পাশে থাকবেন তো? আমি কিন্তু আপনাকে খুব বেশি করে ভরসা করছি, একটু দেখবেন প্লিজ। এই কথাটা শোনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। সাইক্লোন হোক বা দস্যুমোহনের আতঙ্ক, কোনো কিছুই আমাকে টলাতে পারবে না। সন্ধে হতেই ধীরে ধীরে শুরু হলো। সবাই নিজের কেবিনে রয়েছে। আমি নিজের কেবিন থেকে বের হয়ে মিস সোমের খোঁজ নিতে গেলাম। উনি ঠিকই ছিলেন, তবে সকালে ঝড় থামতেই দস্যুমোহনের আতঙ্ক আবার মাথা চাড়া দিল। গতরাতে প্রফুল্ল মিত্রকে জাহাজের সামনের দিকে তার নিজের মাফলারেই মুখ ও হাত পা বেঁধে ফেলে রেখে পকেট থেকে 100 টাকার 50খানা নোট বার করে নিয়ে একখানা চিঠি লিখে রেখে গেছে। চিঠিতে লিখেছে, আপনি যে দস্যুকে গ্রেপ্তারের জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন, আমি সেই কাজ সমাপ্ত করে পুরস্কার গ্রহণ করলুম। ইতি মোহন। এই খবর শুনে আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেকে অবশ্য প্রশ্ন করল, প্রফুল্ল মিত্রকে তবে নিজেই নিজেকে বেঁধে রেখে নতুন খেলা খেলে জানাচ্ছে যে সে নিজে দস্যু নয়। আমাদের মধ্যে অনেকে দৃঢ় বিশ্বাস হলো যে এটা প্রফুল্ল মিত্রেরই কারসাজি। কিন্তু গোঙানি শুনে জাহাজের যে অফিসার তাকে খুঁজে পেয়েছিলেন তিনি বলেছেন যে কোনো মানুষ নিজেকে এমনভাবে কিছুতেই বাঁধতে পারে না। মোহন যে শুধু ওই কটা টাকা, কয়েকটা হিরে নিয়েই সন্তুষ্ট থাকবে তা বিশ্বাস হয় না। এবার নিশ্চয়ই রক্তস্রোতে জাহাজ একেবারে ভাসিয়ে দেবে। জাহাজের ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি হুকুম দিলেন যে যেমন করেই হোক মোহনকে গ্রেপ্তার করতে হবে। তিনি এবং তার সমস্ত কর্মচারী মিলে জাহাজের সমস্ত লুকোনোর জায়গা, এমনকি জাহাজের তক্তা পর্যন্ত তুলে তুলে খুঁজলেন, কিন্তু কোথায় দস্যুমোহন? গোদের উপর বিস্ফোরা গতকাল রাতে ক্যাপ্টেনের সোনার ঘড়ি চুরি হয়ে গেছে। মোহনের নতুন নতুন কীর্তিতে আমার পক্ষে এই সুবিধা হলো যে আমি রমাকে আরও কাছে পেলাম। সেও বুঝেছে এই ছোট্ট জাহাজে আমিই পারবো তাকে বাঁচাতে। আশ্চর্য ক্ষমতাই মোহনের। লোকটার জন্য এত ভয়, এত ঘেন্না হলেও একটু যেন সহানুভূতিও জাগছে মনে। কেন মিস সোম? ভেবে দেখুন, জাহাজের এইটুকু জায়গার মধ্যে সে লুকিয়ে আছে, অথচ কেউ তাকে খুঁজে পাচ্ছে না। চোরের জিনিসগুলোরও কোনো খোঁজ নেই। ক্যাপ্টেন তো বললেন তিনি তক্তা তুলে তুলে খোঁজ করেও কিছু দেখতে পাননি। তবে এর মধ্যে অবাক হবার কি আছে? আমরা তো দেখেছি যে সে তো বেছে বেছে ছোট হিরেই নিয়েছে। ধরুন আমার হাতের এই ছোট কোডাক ক্যামেরার কাভারে যদি হিরে লুকিয়ে রাখি, কেউ কি টের পাবে? এও তেমনি। তা হবে, কিন্তু কে সেই দস্যু মিস্টার চন্দ? আমিও ঠিক জানি না। এই যে মিস্টার চন্দ,
এই ক্যাপ্টেনের ঘড়িটা পাওয়া গেছে। ওমা, সে কি? কোথায়? কার কাছে? কারুর কাছে টাছে নয় মশাই, সেকেন্ড অফিসারের প্যান্টের পকেটের মধ্যে। সে বেটার ছেলে হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে কি একটা ভারী জিনিস রয়েছে, বের করে দেখে সেই ঘড়ি। তাহলে এটা সেকেন্ড অফিসারেরই কাজ? অসম্ভব। আর সে যদি চুরি করে থাকে তাহলে নিজে থেকে কখনো জানাতো? এ মোহনের এক নতুন তামাশা মশাই, আর কিচ্ছু না। মোহনের নতুন কীর্তি শুনেছেন মিস্টার চন্দ? হ্যাঁ, শুনেছি। শুনলাম আপনার ঘড়ি নাকি পাওয়া গেছে। হ্যাঁ, আমি তো ভেবে অবাক হয়ে যাই সে আমার ড্রয়ার থেকে কি করে চুরি করে। সবচেয়ে বড় কথা, সেকেন্ড অফিসারের প্যান্টের পকেটে রেখেই বা গেল কি করে? লোকটা কি অদৃশ্য হবার ক্ষমতা রাখে নাকি? সত্যি তাই। ভালো কথা। আপনার ওয়্যারলেস মেশিন সারাই হয়েছে? না, আর কটা দিন পার হলেই বাঁচি। ক্যাপ্টেন চলে যেতে আমরা আবার গল্প করতে লাগলাম। কথা বলতে বলতে আমাদের মধ্যে যে একটা নতুন সম্পর্কের দরজা খুলছিল সেটা অনুভব করতে পারছিলাম। রমার ভয় দূর হয়ে মনে জায়গা করেছে একটা ভালোবাসার স্রোত। আমাদের মধ্যে এক ঘনিষ্ঠ মুহূর্তের সম্ভাবনা তৈরি হলো। এমন সময় তার গভর্নেন্স আমাদের দিকে ছুটতে ছুটতে এগিয়ে এলো। রমা, রমা, আমাদের পাশের কেবিনে গত রাত্রে হীরার কণ্ঠি চুরি হয়ে গেছে। তুমি দেখবে এসো, তোমার কিছু গেছে কিনা। মিস সোম আর আমি দ্রুত পায়ে কেবিনের দিকে ছুটলাম। একই ধরনের চুরি, বেছে বেছে শুধু হিরেগুলোই নিয়েছে। অনেক খোঁজা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। তারপর ঠিক হলো কাল রেঙ্গুনে নেমে সরেজমিনের তদন্ত হবে। অবশেষে সকাল হলো। একজন অফিসার এসে জানিয়ে গেলেন রেঙ্গুন পুলিশ দস্যু মোহনকে ধরবার জন্য অপেক্ষা করছে, অতএব প্রত্যেক আরোহীকে জেরা করা হবে। জাহাজ জেটির কাছে আসতেই একজনকে দেখে অবাক হলাম। ডিটেকটিভ বেকার এখানে হাজির। কি দেখছেন? মিস্টার বেকার এসেছেন। উনি নামকরা ডিটেকটিভ। তাহলে মোহনের আর রক্ষে নেই, যদি না রাতে সমুদ্রে ঝাঁপ দিয়ে থাকে। সেটা সম্ভব নয় রমা, কারণ সব অফিসারের কাছে নির্দেশ ছিল যদি কেউ নদীতে ঝাঁপ মারে তাহলে তাকে যেন নির্বিচারে গুলি করা হয়। এসো, এবার আমরা যাই, আর সময় নেই। আমার ক্যামেরাটা একটু ধরবে? রমা ক্যামেরাটা আমার হাত থেকে নিল। ওটা আমার জীবনের একটা মূল্যবান জিনিস। তবে আপাতত দরকারি ব্যাগগুলো নামাতে হবে। আমরা দুজন এগিয়ে গেলাম। যখন সিঁড়ির মুখে এসেছি অমনি বেকার সাহেব আমার দিকে চেয়ে বললেন, দয়া করে একটু দাঁড়িয়ে যান। আমার সময় নেই, একটু তাড়া আছে, পথ ছাড়ুন। এত তাড়া কিসের? মানে, ঢাকার পুলিশ ম্যাজিস্ট্রেট কিশোর চন্দ্রকে আটক করার সাহস আপনার আছে? ঢাকার ম্যাজিস্ট্রেট মিস্টার চন্দ্র আজ 3 বছর হলো মারা গেছেন মোহন। বলি হঠাৎ আমার মাথার উপর একটা আঘাত করলেন। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। সেদিন মাদ্রাজে এক বড় লোকের সর্বস্ব লুট করে পালাবার সময় 3 তলার ছাদ থেকে লাফাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলাম। সে ঘা তখনও সারেনি। রমা তখন সিঁড়িতে দাঁড়িয়েছিল। সে মনে হয় ভয় কাঁপছে। রমার হাতে আমার ক্যামেরাটা ছিল। প্রথমে আমার ভয় হয়েছিল রমা ওই ক্যামেরা আমাকে ফেরত দিতে চাইবে, কিন্তু সেটা করেনি। তার বদলে যেটা করলো সেটা প্রশংসনীয়। ক্যামেরা হাতে করে সিঁড়ির কিছু পথ নেমে হঠাৎ তাল খেয়েছে এমন ভাব দেখিয়ে ক্যামেরাটা হাত থেকে নদীর জলে ফেলে দিল। ক্যামেরার ভিতর কয়েক লক্ষ টাকার হিরে ও নোট ছিল। যাক, আমার বিরুদ্ধে যাবতীয় প্রমাণ আপাতত ইরাবতীর গর্ভে চলে গেল। মিস্টার বেকার বুঝতেও পারলেন না। এতদিন পর তোমার কপাল তোমাকে ধোঁকা দিল মোহন। মোহনের গ্রেপ্তারের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। তাকে আনা হলো মাদ্রাজে। আর এদিকে মোহনের আশায় বসে থাকা গরিবরা চোখের জল ফেলতে লাগলো। কিন্তু কিছুই হলো না। মোহনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পুলিশ 6 মাস সময় নিল। ধীরে ধীরে শান্ত হতে লাগলো সবকিছু। পুরীর স্বর্গদ্বারের পেছনে বিশাল প্রাসাদে থাকতেন এক রাজ্যপাটহীন রাজকুমার। নাম নিত্যবিক্রম। রাজকুমারের বয়স প্রায় 64 বছর। কিন্তু বয়স হলে কি হবে, ধন দৌলতের কমতি নেই। লক্ষ লক্ষ টাকার হিরে সোনাদানা রয়েছে তার বাড়িতে। তবে তিনি খুবই কৃপণ। ভিখিরিকে ভিক্ষে পর্যন্ত দেন না। অত বড় দুর্গপ্রাসাদে মাত্র কয়েকজন চাকর নিয়েই থাকেন।
সেদিন সকালে একজন চাকর খবরের কাগজগুলো এনে টেবিলে রাখল, তারপর বলল, আপনার নামে একটা রেজিস্ট্রি চিঠি আছে হুজুর। রেজিস্ট্রি করা চিঠি কে দিল? তা তো জানি না হুজুর। চাকর চলে গেল। কে এই চিঠি পাঠিয়েছে সেটা ভাবতে ভাবতে নিত্যবিক্রম চিঠিটা খুললেন। কিন্তু কয়েক লাইন পড়ার পরই বৃদ্ধের হাত কেঁপে উঠল। প্রেরক দস্যুমোহন। আপনার প্রাসাদের হলের নিচে লোহার তৈরি যে গোপন ঘর আছে, তার মধ্যে রয়েছে দামি দামি হিরে, মণি, মুক্ত, হাতির দাঁতের তৈরি বহুমূল্য টেবিল, রূপোর তৈরি ছোট আলমারি, যেগুলি খুলে আলাদা করা যায়। সেগুলো খুব ভালো করে প্যাক করে আমার নামে মাদ্রাজের ঠিকানায় পাঠাবেন। আমার কথা মতন কাজ না হলে 12ই বৈশাখ শুক্রবার রাত ঠিক 11টার সময় নিজে আসব। তখন আপনি আর আপনার সম্পত্তি কোনো কিছুই রক্ষা পাবে না। চিঠি পড়ে চিন্তিত হলেও নিত্যবিক্রম ভয় পেলেন না। সমস্ত খবরের কাগজ খুঁটিয়ে পড়া তাঁর অভ্যেস। তিনি খুব ভালো করেই জানতেন মোহন ধরা পড়েছে। তার উপর লক্ষ্য রাখার জন্য পুলিশের বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তাঁর প্রাসাদের নকশা মোহন এত নিখুঁতভাবে জানল কি করে? এটা ভেবেই তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। মোহন কখনো কাউকে মিথ্যে ভয় দেখিয়েছে তা রাজকুমারের মনে পড়ল না। কামরূপের মহারাজ এই রকম একটা চিঠিকে গুরুত্ব দেননি, তাই তিনি আজ বেঁচেও নেই। কিন্তু তার এই গোপন কুঠুরির খবর দিল কে? চাকর বাকর সবাই তো বিশ্বস্ত। দস্যুমোহন তো জেল বন্দি, অথচ সে আমাকে চিঠি লিখে এত টাকা দাবি করছে। কি করে সম্ভব? কিছু একটা গোলমাল আছে, এর একটা বিহিত করতেই হবে। এই, কে আছিস? বলুন হুজুর। রামগতিকে গাড়ি বের করতে বল, থানায় চল, পুলিশ সুপারের অফিস যাব। পুলিশ সুপার নিত্যবিক্রমের আসার কথা শুনে হেসে ফেললেন। কুমার নিত্যবিক্রমের সাথে কেউ বিদ্রোহ করেছে? দস্যুমোহনের পক্ষে অসম্ভব কিছুই নয়, আর সেটা আমার থেকে আপনার বেশি জানা উচিত। আপনি ভুলে যাচ্ছেন, মোহন মাদ্রাজ জেলে বন্দি। তার পক্ষে অমন একটা জেল ভেঙে বের হয়ে আসা খুব অসম্ভব কি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই তার করে দস্যুমোহনের খবর আনিয়ে দিচ্ছি। আপনি এখন বাড়ি যান, তারের জবাব পেলেই আমি আপনার প্রাসাদে দেখা করব। বাড়ি এসে নিত্যবিক্রম ভাবতে লাগলেন, আজ থেকে মাত্র 1 সপ্তাহ পরে শুক্রবার রাত্রেবেলা দস্যুমোহন তার বাড়ি আসবে। তারপর সব তো লুট করবেই, বাধা দিলে তিনি বাঁচবেনও না। বিকেল 4টের সময় পুলিশ সুপার এলেন। এই দেখুন, আমি যা বলেছিলাম সেটাই সত্যি, পড়ুন এটা। দস্যুমোহন বিশেষ পাহারায় জেলে বন্দি, বাইরে চিঠি পাঠানোর কোনো উপায় নেই। তবে এই চিঠি কে লিখেছে? লেখার ধরন মোহনের বলেই মনে হচ্ছে, তবে এটা নকল। এমনও তো হতে পারে অন্য কেউ আপনাকে ভয় দেখানোর জন্য তার হাতের লেখা নকল করে চিঠি দিয়েছে। তবে আমি এটা হ্যান্ডরাইটিং স্পেশালিস্টকে পাঠিয়ে দেখতে চাই এটা আসল কি নকল। পুলিশ সুপার চলে গেলেন। পরদিন হ্যান্ডরাইটিং স্পেশালিস্টের কাছ থেকে জবাব এলো, এই চিঠি অনেকটা দস্যুমোহনের মতো হলেও তার লেখা নয়। কাজেই পুলিশ সুপারের সন্দেহ দূর হলো। আপনাকে কোনো লোক ভয় দেখিয়েছে, আর সুতরাং এই বিষয় নিয়ে বিশেষ মাথা ঘামানোর প্রয়োজন নেই, কিছুই হবে না দেখবেন। বৃদ্ধ তাও যেন নিজেকে সান্ত্বনা দিতে পারলেন না। এমন সময় খবরের কাগজে হঠাৎ পড়লেন, ভুবনেশ্বরে ছুটি কাটাতে এসেছেন ডিটেকটিভ মিস্টার বেকার। এ যেন মেঘ না চাইতেই জল। তিনি আর সময় নষ্ট না করে খবরের কাগজের অফিস থেকে তার ঠিকানা জোগাড় করে পৌঁছে গেলেন বেকারের কাছে। বেকার তখন হ্রদের ধারে মাছ ধরছিলেন।
বৃদ্ধ তাঁর সমস্ত ঘটনা খুলে বললেন। মিস্টার বেকার শুনলেন, কিন্তু মুখে কিছু বললেন না। যতক্ষণ কুমার বলছিলেন তিনি ফাতনার দিকে এক দৃষ্টে তাকিয়ে বসেছিলেন। তারপর বললেন, দস্যুরা কখনো আগে থেকে চিঠি লিখে চুরি করতে আসে না। তাছাড়া মোহনকে আমি যতদূর জানি সে এইভাবে সময় নষ্ট করে না। তবুও বলা তো যায় না মিস্টার বেকার। আমার যদি বিন্দুমাত্র সন্দেহ থাকতো যে দস্যু মোহন এখানে আসবে, তাহলে আমি ছুটিতে এসে মজা করতাম না। সে ভারতের সবচেয়ে সুরক্ষিত কারাগারে বন্দী। সে যদি জেল থেকে পালায়? মাদ্রাজ প্রেসিডেন্সি জেল থেকে মানুষ পালাতে পারে না কুমার। আর কেউ না পারুক, দস্যু মোহন পারে না এমন কাজ কি আছে মিস্টার বেকার? দস্যু মোহন মানুষ ছাড়া অন্য কিচ্ছু নয়। আপনি এখন যান, এসব ভেবে নিজের মাথা খারাপ করবেন না। ধীরে ধীরে সেই দিন চলে এলো। 11ই বৈশাখ বৃহস্পতিবার সকালটা বেশ নিরাপদেই কাটল। কিন্তু বিকেলে এক টেলিগ্রাফ পিয়ন এলো, হাতে একটা তার। কুমারের মুখ বিবর্ণ হয়ে উঠল। কোনো মাল মাদ্রাজে পৌঁছয়নি, অতএব আগামীকাল রাতের জন্য তৈরি থাকবেন। মোহন। কুমারের চিন্তাশক্তি লোপ পেল। তিনি গাড়ি বের করে ভুবনেশ্বর যাওয়ার জন্য আদেশ দিলেন। মোটর তখনই ছুটল। গাড়ি একেবারে গিয়ে থামল মিস্টার বেকারের বাড়ির সামনে। তিনি আগের দিনের মতনই নির্বিকার চিত্তে মাছ ধরছিলেন। এই দেখুন। এটা আবার কি? মোহনের চিঠি, পড়েই দেখুন না। কি লেখা আছে আপনিই বলুন না। সর্বস্ব লুট করবে, আমার সর্বনাশ হয়ে যাবে। আমি তো আগেই বলেছি আপনাকে এটা সম্ভব না। আপনি নিশ্চয়ই এটা আশা করেন না যে আমি এই সমস্ত কাজে সময় নষ্ট করব। কাল রাতে আমার প্রাসাদে সময় কাটাতে কত টাকা চান মিস্টার বেকার? আপনি যা চাইবেন আমি তাই দেব। বলুন বলুন, আপনি কত টাকা চান? আমি এক পেনিও চাই না। আমাকে বিরক্ত করবেন না। আপনি এখন আসুন। আমি আপনাকে 10,000 টাকা দেবো মিস্টার বেকার। আপনি খেপেছেন? কেন টাকা নষ্ট করবেন আপনি? আর দেখবেন কিছুই হবে না। তাছাড়া আমি ছুটিতে রয়েছি, আমার কোনো অধিকারই নেই এমনভাবে কোনো টাকা রোজগার করবার। অন্য কেউই এসব কথা জানবে না মিস্টার বেকার, আপনি আমার ওপর বিশ্বাস রাখুন। আচ্ছা চলুন। ধন্যবাদ ধন্যবাদ মিস্টার বেকার, অশেষ ধন্যবাদ। আমি আপনার অপেক্ষায় থাকব। এইসব কথা বাইরে বলবেন না। আর হ্যাঁ, ভালো কথা, আপনার চাকরদের বিশ্বাস করা চলে তো? হ্যাঁ চলে, তবে আমি কলকাতায় তার করে 2জন ফোর্সের লোক আনিয়ে নিচ্ছি। কারণ মোহনকে যে চেনে সে বোঝে তাকে আয়ত্তে আনা কতটা কঠিন কাজ। আপনি এখন আসুন, কাল রাত 9টায় দেখা হবে। বৃদ্ধ মনের আনন্দে বাড়ি ফিরে এলেন। পরদিন চাকরকে নির্দেশ দিলেন রাত 8টার মধ্যে সব কাজ শেষ করে নিতে। রাত 8টায় ডিনার শেষ করে কুমার সাহেব ঘন ঘন ঘড়ির দিকে তাকিয়ে মিস্টার বেকারের জন্য অপেক্ষা করতে লাগলেন। সামনে রয়েছে একটা অটোমেটিক রিভলভার আর একটা ধারালো তরবারি। রাত 8টা বেজে 25 মিনিট, কিন্তু মোহনের আসার কোনো নামগন্ধ নেই। কে? আমি। ও মিস্টার বেকার, আসুন আসুন আসুন। দাঁড়ান, আগে কনস্টেবল 2জনকে জায়গা মতো মোতায়েন করে আসি। চলুন। আপনার সেই দামি জিনিসের জায়গা কোথায়? সেখানে নিয়ে চলুন। কুমার নিত্যবিক্রম তাদের পথ দেখিয়ে নিয়ে চললেন। তারপর একটা অন্ধকার ঘরের তালা খুলে ওরা ঢুকলেন। উত্তর দিকে ওই যে ছোট্ট সিন্দুকটা দেখছেন, ওর সমস্ত সম্পদ মোহন দাবি করেছে। ওই হাতির দাঁতের সেট, এই রূপোর আলমারি, এই সব জিনিসগুলি সে চেয়েছে। মিস্টার বেকার হাওয়া এবং আলো আসবার সমস্ত পথ পরীক্ষা করে দেখলেন। এই পাইপের ভিতর দিয়ে একমাত্র অশরীরই ঢুকতে পারে, কারণ প্রত্যেকটা 3 ইঞ্চি স্কোয়ার। বাকি থাকে এই দরজা। এই দরজা ভেঙে ভেতরে ঢোকা আমার মতে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু মোহন তো মানুষ নয়, দানব। সুতরাং আমাদের তৈরি থাকতে হবে। এদের 2জনের একজনকে এই ঘরে আর অন্যজনকে বাইরে সিঁড়ির মুখে রাখতে চাই। আপনি কি বলেন? যা আপনি বলবেন। হুদা, তুমি থাকবে ভিতরে, কিন্তু খুব সাবধান। একদম ঘুমোতে পারবে না, সারাক্ষণ জেগে থেকে পাহারা দেবে, বুঝেছো? খুব সাবধান।
দস্যুমোহন কিন্তু যে সে লোক নয়, যে কোনো লোককে দেখলেই গুলি করবে আর বাঁশি বাজিয়ে আমাদেরকে জানাবে। নির্দেশ দিয়ে বেরিয়ে এলেন দুজনেই। ড্রয়িং রুমের বাইরে বড় গেটের পাশে একটা ছোট্ট ঘর দেখিয়ে মিস্টার বেকার জিজ্ঞেস করলেন, এ ঘরে কে থাকে? আমার প্রহরী থাকে, কিন্তু আজ তাদের আপনার আদেশ মতো ছুটি দিয়েছি। তারা বাড়ির পশ্চিম দিকে আছে। আসুন, আপনি আজ এই ঘরে শুয়ে পড়ুন, কিচ্ছু ভয় নেই আপনার। যদিও আমি জানি কিছুই হবে না, মাঝখান থেকে আপনার টাকাটা জলে গেল। মোহনকে বিশ্বাস নেই মিস্টার বেকার। তা জানি, আমি এখন মাঝে মাঝে ভাবি রেঙ্গুনে সে আমাকে নিজের ইচ্ছায় ধরা দিয়েছিল কিনা। ওকে, আপনি বসে রইলেন কেন? শুধু শুধু রাত জেগে কষ্ট পাবেন না, শুয়ে পড়ুন। না, আজ ঘুম আসবে না মিস্টার বেকার। আসুন আমরা গল্প করে বাকি রাতটুকু কাটিয়ে দিই, তাতে লাভ বই লোকসান হবে না। না, হবে না, কিন্তু আমি একটু ঘুমিয়ে নিই। রাত 11টা বাজল। কুমার সাহেব সজাগ হয়ে উঠলেন। তিনি দেখলেন মিস্টার বেকার প্রায় ঘুমিয়ে পড়েছেন। মিস্টার বেকার, মিস্টার বেকার। হ্যাঁ, কি খবর কুমার সাহেব? রাত 11টা বাজলো। 11টার সময় সে আসবে বলেছিল। হ্যাঁ, তা আমি জানি। আপনি অকারণেই অস্থির হচ্ছেন। সে আসার হলে এতক্ষণে চলে আসতো। আমি একটু বিশ্রাম নেই। এরপর ক্রমে 12টা বাজল, তারপর 1টা। কুমার সাহেব বসে রইলেন। ভয়ে চিন্তায় তার বুক শুকিয়ে গেছে। নানা রকম বাজে চিন্তা মাথায় আসতে লাগলো। আর ঠিক তখনই একটা মোটর গাড়ির আওয়াজ শোনা গেল। মিস্টার বেকার, মিস্টার বেকার। কি ব্যাপার? কি হয়েছে? একটা কিসের যেন শব্দ হলো। কোথায় শব্দ? ও আমার নাক ডাকছিল। না না না, ওই ওই শুনুন। ওটা মোটরের হর্নের শব্দ। হ্যাঁ। কুমার সাহেব, আপনি কি পাগল? আপনি কি ভাবেন দস্যুমোহন মোটরের হর্ন বাজিয়ে শহর তোলপাড় করে চুরি করতে আসবে? মিস্টার বেকার আবার ঘুমিয়ে পড়লেন, কিন্তু কুমার সাহেবের চোখে ঘুম এলো না। ক্রমে এভাবেই রাতটা কেটে গেল। যাক, ভালোই ভালোই রাতটা কেটে গেছে। আমি আপনাকে কি বলেছিলাম কুমার সাহেব? আপনার অতগুলো টাকা স্রেফ জলে চলে যাবে। চলুন ওখানে গিয়ে দেখা যাক কি হলো। তারা দুজন মিলে হল ঘরের দিকে গেলেন। বাইরে মোতায়েন করা রক্ষী একটা টুলের উপর বসে দেওয়ালে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাহ 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 বাহ, বেশ কর্তব্যজ্ঞান তো তোমার। ঘুমানো বার করছি আমি। বারবার যেটা না করতে বলে গেলাম সেই কাজটাই করলে। কই চাবি দিন তো, ভিতরে যাই। এই নিন। এই আহাম্মকে ঘুম দিচ্ছে। অপদার্থের দল, তোমাদের চাকরি থেকে বরখাস্ত করবো আমি। গেছে গেছে, সব গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। ওই দেখুন মিস্টার বেকার, হাতির দাঁতের সেটটাও গেছে, আলমারিও গেছে। হায় 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 হায়, আমার সর্বনাশ হয়ে গেল। ওরে বাবা, ওরে বাবা, কে আমার এমন সর্বনাশ করলো রে? হায় 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 হায়। মোহন আমার বুকে ছুরি মেরে গেল না কেন? শোক আমি সহ্য করবো কি করে? আবার সেই মোহন। এই মূর্খের দল, ঘুম থেকে ওঠ ওঠ ঘুম থেকে। না, এ তো স্বাভাবিক ঘুম নয়। নিশ্চয়ই ক্লোরোফর্ম দিয়েছে। হ্যাঁ, এ তো ক্লোরোফর্মের গন্ধ। সেরেছে। আমার আর কোনো উপায় নেই। কি করব এখন? মরা কান্না না কেঁদে পুলিশে খবর দিন। আপনারাই তো পুলিশের লোক, কি লাভ হলো ডেকে? যা বলছি করুন, না হলে বলুন আমি চলে যাচ্ছি। আপনি তো আছেন, খুঁজে দেখুন না, যদি কোনো সূত্র পান। কুমার সাহেব, দস্যুমোহন পিছনে এমন কিছু ফেলে যাবে যেটাকে ব্যবহার করে আমি তাকে ধরবো বা সাজা দেবার ব্যবস্থা করব, তা যদি আপনি আশা করে থাকেন তাহলে সব ভুলে যান। কারণ দস্যুমোহনের বিশেষত্ব ওইখানেই। তবে আমার কোনো মণিমুক্ত আর ফিরে পাবো না, কোনো আশাই নেই।
আমি 5 লক্ষ টাকা দস্যুমোহনকে দিতে পারি যদি সে সিন্ধুকের রত্নগুলো আমাকে ফেরত দেয়। ওগুলো ওগুলো আমার কাছে অমূল্য। আপনি কি সত্যি ওই প্রস্তাব রাখছেন? হ্যাঁ, একদম। আমি আসলে অন্য একটা উপায়ের কথা ভাবছি। কি উপায়? সেটা এখন বলা যাবে না, সফল হলে নিজে থেকেই জানতে পারবেন। শুধু একটা শর্ত এই যে আমি কেন এখানে ছিলাম সেটা পুলিশকে বলবেন না, তবেই আপনার জিনিস কিছুটা হলেও উদ্ধার করতে পারবো। হ্যাঁ রাজি, কিন্তু কতদিন লাগবে তা কিছু বলা যায় না। আমি মাদ্রাজে না যাওয়া পর্যন্ত। প্রহরীদের ঘুম এবার ভেঙেছে। দুজন প্রহরীকেই জিজ্ঞাসাবাদ করা হলো। তারা প্রত্যেকেই বলল কেউ কিছুই দেখেনি, এমনকি তারা মদ পর্যন্ত খায় না। তাছাড়া তাদের গায়ে ক্লোরোফর্মের চিহ্ন স্পষ্ট। কাজে আর দেরি না করে সেদিন সকালেই পুরীর পুলিশ অফিসে দস্যুমোহনের নামে চুরির এফআইআর করা হলো। এই ঘটনা যথাসম্ভব গোপন রাখতে চেয়েছিল পুলিশ অফিস, কিন্তু কিভাবে যেন খবরটা রাষ্ট্র হয়ে গেল। মোহনের পাঠানো চিঠি দৈনিক সংবাদপত্রে প্রকাশ করা হলো। তারা কিভাবে যে নিজের হাতে চিঠি পেল যথারীতি তার কোনো উত্তর নেই। এদিকে পুরীর পুলিশ তদন্ত করে কোনো কিছুই খুঁজে পেল না। অবশেষে তারা কলকাতায় চিঠি লিখে বেকারকে আমন্ত্রণ জানালেন তদন্তে সাহায্য করার জন্য। মিস্টার বেকার ছুটি শেষ করে মাদ্রাজে ছিলেন। পুরীতে যাওয়ার হুকুম হতেই তিনি পুলিশ কমিশনারকে বললেন, আমার মনে হয় পুরীতে ছুটে গিয়ে কুমারের প্রাসাদের ইট তুলে সুড়ঙ্গ খোঁজায় সময় নষ্ট করাই হবে, আর কিছু হবে না। তাহলে কি করা উচিত সেটা আমি দেখছি, তবে এটুকু বলতে পারি যে এই কাজ মোহনের। বাজে কথা বলবেন না আপনি। দস্যুমোহন কারাগারে রয়েছে, সুতরাং জানি জানি সবটাই জানি, এরপরেও বলবো এই কাজ মোহনের। আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? কারণ এই কাজ আর কেউ করতে পারবে না। বাড়ি ভর্তি লোকের সামনে দিয়ে চুরি করে নিয়ে গেল, এই জিনিস কি আগে হয়নি? সেদিন বেলা 12টার সময় মাদ্রাজ প্রেসিডেন্সি জেলে দস্যুমোহনের সেলে এসে হাজির হলেন মিস্টার বেকার। মোহন তার জেলের বিছানায় শুয়েছিল। আরে এ কি, এ যে কল্পনার অতীত ব্যাপার। আমার প্রিয় বন্ধু এখানে। হ্যাঁ, ভাবখানা এমন করছো যেন আমারই অপেক্ষা করছিলে। ভারতের শার্লক হোমসের সঙ্গে কথা বলার সুযোগ কজনের হয় বলুন? কি দরকার হঠাৎ এই বন্দির কাছে? কুমার নিত্যবিক্রমের ঘটনা সম্বন্ধে জানতে এসেছি মোহন। নিত্যবিক্রম, ও হ্যাঁ, বাংলার এক স্বাধীন রাজবংশের অন্তিম পরাধীন প্রদীপ, মণিমুক্ত হাতির দাঁতের ড্রয়িং রুম সেট, সোনা ও রূপোর তৈরি ছোট আলমারি। মনে পড়েছে। এসব তুচ্ছ জিনিস মনেও থাকে না চাই। আমার মাথায় এর চেয়ে বড় বড় জিনিস নিয়ে ব্যস্ত রয়েছে। তুচ্ছ জিনিস? তাছাড়া আর কি বলবো মিস্টার বেকার। যাই হোক, আপনি যখন এই কেস নিয়ে মাথা ঘামাচ্ছেন তখন বলুন কি জানতে চান? আমরা কতদূর এগিয়েছি এই কেসে তা বলার কি প্রয়োজন আছে? না, আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আজকের কাগজে আমি সব পড়েছি। বলতে বাধ্য হচ্ছি, কেসের কিনারা আপনারা কিছুই আজ পর্যন্ত বার করতে পারেননি। সেই জন্যই তোমার কাছে এসেছি। এই কাজ কি তুমিই করেছো? হ্যাঁ। রেজিস্ট্রি চিঠি থেকে টেলিগ্রাম পর্যন্ত? হ্যাঁ, রসিদগুলো বোধহয় এখানেই কোথাও আছে, দাঁড়ান দেখছি। মোহন বিছানার নিচ থেকে দুটো পোস্ট অফিসের রসিদ বের করে মিস্টার বেকারের হাতে দিল। কিন্তু তোমাকে তো প্রত্যেক ঘন্টায় সার্চ করে দেখা হয়, একটু সন্দেহ হলেই তোমার ঘর তন্ন তন্ন করে সার্চ করা হয়। এসব তাহলে কি করে সম্ভব হলো? আপনার জেলের লোকগুলো তল্লাশি করতে গিয়ে কি না কি করে, পা থেকে মাথা অবধি সব তল্লাশি করে। তবে তারা ভুলে গেছে আমি মোহন, এত সহজে ধরা দিই না। তাই এখন কিন্তু তুমি জেলে বন্দি, একটু ভালো করে খুলে বলো তো দেখি। ধীরে বন্ধু, ধীরে। সব গোপন কথা যদি বলে ফেলি আপনি তাহলে সব পথ বন্ধ করে দেবেন। আমার উপর তুমি বিশ্বাস রাখতে পারো মোহন, আমি তোমার বিরুদ্ধে যাব না। বলতে পারো এসব নিছক কৌতূহল মাত্র। আচ্ছা, আপনি যখন শুনতেই চাইছেন তখন শুনুন। আপনি নিত্যবিক্রমের চিঠি পড়ে কি আন্দাজ করেছিলেন? আমার ধারণা তুমি বুড়োকে একটু ভয় দেখাতে চেয়েছিলে, তাই তো? আপনি কি ভাবেন মোহনের হাতে এত সময় আছে যে সে ওইসব বাজে কাজে হাত দিয়ে তা নষ্ট করবে? আমি আপনার কাছ থেকে আরেকটু বুদ্ধিমানের মতো জবাব আশা করেছিলাম, কিন্তু সে কথা থাক। ওই চিঠিটাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে জানেন। একে একে বলি সব। আপনি ওই বাড়িতে ছিলেন, অত বড় লোহার দরজা ভেঙে ঢোকা সম্ভব না।
তবে আমার পক্ষে একমাত্র পথ খোলা রইল প্রাসাদের নিমন্ত্রণ পেয়ে সেখানে যাওয়া, তাই না? মানে? হ্যাঁ হ্যাঁ, সেটা এত সহজে হলো যে কি বলবো। কুমার নিত্যবিক্রম বিখ্যাত দস্যু মোহনের থেকে যদি একটা চিঠি পায়, তাহলে সে প্রথমেই কি করবে? সোজা পুলিশকে জানাবে। ঠিক, আর পুলিশ হাসবে এই ভেবে যে মোহন মাদ্রাজ প্রেসিডেন্সি জেলে আছে, সে কখনো চিঠি পাঠাতে পারে। নিশ্চয়ই কোনো লোকে ঠাট্টা করে ভয় দেখিয়েছে, সুতরাং তারা কোনো রকম সাহায্য করবে না। আর এমন যদি হয় ঘটনাচক্রে একজন বিখ্যাত ডিটেকটিভ সেই সময় পুরীতে ছুটি কাটাচ্ছেন, এই খবর যদি স্থানীয় কাগজে পড়েন, তাহলে তিনি কি করেন? নিশ্চয়ই তাকেই ডাকবেন। ঠিক তাই হয়েছে। ধরুন দস্যুমোহন জেল থেকে তার এক কোনো যোগ্য সহচরকে পুরীর কাছাকাছি কোনো শহরে থাকতে বলল। স্থানীয় কাগজে সেই সহচর কোনো রকমে এই প্যারাটুকু বার করালে যে অমুক বিখ্যাত ডিটেকটিভ ছুটি নিয়ে 3 সপ্তাহের জন্য বিশ্রাম করতে আর মাছ ধরতে সেখানে এসেছেন, আর সেই সহচর ডিটেকটিভের পার্টে অভিনয় করে। তাহলে কি হয় মিস্টার বেকার? তারপর যদি কুমার কাগজে ওই খবর পড়ে কিছু না করে নিশ্চিন্ত হয়ে বসে থাকতেন, তাহলে কিছুই হতো না। কিন্তু তা হয়নি। তিনি খবর পড়ে আমারই বন্ধুর কাছে এসে আমারই বিরুদ্ধে সাহায্য চাইলেন। জাল ডিটেকটিভ প্রথমে কুমারের প্রস্তাবে খুব অসন্তুষ্ট ভাব দেখিয়ে রাজি হলেন না। তারপর মোহনের কাছ থেকে তার গেল, তার পাবার পর থেকেই শুরু হলো আসল কাজ। আমার বন্ধু জাল ডিটেকটিভ সেজে যত কুমারকে আপত্তি জানাতে লাগলো, কুমার ততই বেপরোয়াভাবে তাকে খোসামত করতে লাগলেন। অবশেষে কুমার একটা মোটা টাকা পুরস্কারের লোভ দেখিয়ে তার সম্পদকে নিরাপদ রাখার জন্য তাকেই নিয়ে গেলেন। জাল ডিটেকটিভ মোহনের অলৌকিক ক্ষমতার অজুহাতে তারই 2জন সহচরকে সঙ্গে নিয়ে গেল। একটা মোটর লরি ভাড়া নেওয়া হয়েছিল, তাতে করেই সব জিনিস ধীরে সুস্থে কুমারের ঘর থেকে বার করে চালান দেওয়া হলো। একদিকে যখন লরি ভরা হচ্ছিল, তখন অন্যদিকে জাল ডিটেকটিভ অর্থাৎ আমার বন্ধু কুমারকে সদর গেটের কাছে প্রহরীর ঘরে মিথ্যা অভিনয় আটক করে দিয়েছিল। বুঝলেন ব্যাপারটা? চমৎকার। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলে তোমার প্রশংসা করব, কিন্তু 2-1টা বিষয় আলোকপাত করো দেখি। প্রথমত, ঘরটা তালাবন্ধ ছিল, চাবি ছিল কুমারের কাছে, তাহলে দরজাটা খুললে কিভাবে? খুব সহজে। আমাদের কাছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে, তাও কি আপনি জানেন না? তা বটে। আর সেই বিখ্যাত ডিটেকটিভ, যার নাম শুনেই কুমারের মতো বিশিষ্ট লোক এমন আগ্রহ দেখাতে পারে? দস্যু মোহনের একমাত্র উপযুক্ত শত্রু চিফ ইন্সপেক্টর মিস্টার বেকার। কি? আমি? আজ্ঞে। এখন আপনি যদি পুরীতে যান আর কুমারের সঙ্গে আলাপ করেন, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তাকে বলবেন আপনার জন্যই তার সব কিছু চুরি গেছে। এই সময় একজন ওয়ার্ডার এবং আরেকটি লোক মোহনের লাঞ্চ নিয়ে হাজির হলো। অনেক কাঠখড় পুড়িয়ে তার জন্য বাইরে থেকে খাবার আনার অনুমতি দেওয়া হয়েছিল। মোহন খাওয়া শুরু করলো। অধৈর্য হবেন না মিস্টার বেকার, আপনাকে পুরী যাওয়ার কষ্ট আর পেতে হবে না। আমি আপনাকে একটা খবর দিচ্ছি। মোহনের বিরুদ্ধে যে কেস কুমার করেছিলেন তা তিনি তুলে নিচ্ছেন। কি? মোকদ্দমা তুলে নেওয়া হচ্ছে। বাজে বকো না, আমাকে এইমাত্র চিফ চিঠি পাঠিয়েছেন। তাতে কি হলো? আপনার চিফ কি মোহনের ব্যাপারে মোহনের থেকে বেশি খবর রাখেন নাকি? শুনুন, আপনাকে তাহলে খুলেই বলি, কিন্তু এর জন্য আমাকে ক্ষমা করতে হবে মিস্টার বেকার। আসলে সেই জাল মিস্টার বেকার অর্থাৎ আমার সহচর সেখানে কুমারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব পাতিয়ে বসেছেন। তিনি 5 লক্ষ টাকা নগদ দিতে রাজিও হয়েছেন। তারপর ওই জিনিসগুলো ফেরত দিয়ে দিলেই তিনি মোহনের নামে মোকদ্দমা তুলে নেবেন। সুতরাং চুরির কোনো কথাই ওঠে না, ফলে পুলিশকেও হতাশ হতে হবে। কিন্তু এসব খবর তোমার কাছে এলো কি করে? আমি টেলিগ্রামের অপেক্ষা করছিলাম, এইমাত্র পেয়েছি। এইমাত্র তুমি টেলিগ্রাম পেয়েছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, এক কাজ করুন তাহলে, আমার জন্য ওই যে ডিম সেদ্ধটা দিয়েছে ওর মাথাটা খুব আস্তে আস্তে ভেঙে ফেলুন দেখি, তাহলেই আপনি বুঝতে পারবেন মোহন দরকারি জিনিস নিয়ে ঠাট্টা করে না। মিস্টার বেকার অবাক হয়ে মোহনের কথা মতো ডিমের মাথাটা ছুরি দিয়ে কেটে ফেললেন। ডিমের ভেতরটা একেবারে খালি, ভেতরে খুব একটা পাতলা নীল রঙের কাগজ গুটানো রয়েছে।
আর তাতে লেখা আছে বন্দোবস্ত মতো কাজ হয়েছে। কুমার 5 লক্ষ টাকা দিয়েছেন, মোকদ্দমা তুলে নিয়েছেন এবং তার মণিমুক্ত ফেরত দেওয়া হয়েছে। 5 লক্ষ টাকা? হ্যাঁ, 5 লক্ষ টাকা। কিন্তু খুব দুঃসময় চলেছে এখন, আমার খরচ খুব বেশি। যদি আপনি আমার খরচের হিসেব ঠিকমতো জানতেন মিস্টার বেকার, তাহলে বুঝতেন একটা বড় শহরের জন্য গভর্নমেন্টের যে টাকা খরচ হয়, আমার খরচও প্রায় ততই। জেলে বসেও এসব করছো? তোমার ব্যবস্থা করতে হবে। ফাঁকা সময় কাটাবার জন্য মাঝে মাঝে কিছু করতে হয় বই কি। তাছাড়া যে সময় আমি জেলে থাকি সেই সময়ই কাজ করবার ভালো সুযোগ পাওয়া যায়। তার মানে তোমার বিরুদ্ধে জোগাড় করা সাক্ষী সাবুত, জেরা, এত সব বিষয় চিন্তা করেও তোমার অবসর সময় কাটে না? না, কারণ আমি ঠিক করেছি বিচারের দিন আদালতে যাব না। তাই নাকি? আগে হ্যাঁ। আপনি কি সত্যিই মনে করেন যে জেলে পচবার জন্য মোহনের জন্ম হয়েছে? এমন ধারণাও আমার পক্ষে অপমানজনক বসাই। মোহন যে কদিন নিজের ইচ্ছেই জেলে থাকবে, মাত্র সেই কদিন। নইলে জগতে কারো সাধ্য নেই তাকে 1 মিনিটও বেশি জেলে রাখতে পারে। তুমি আমার চোখে ধুলো দিতে চাইছো? শুনুন মিস্টার বেকার, আজ শনিবার, আগামী বুধবারে আমি আপনার সঙ্গে ব্রডওয়ে হোটেলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, কেমন? অর্থাৎ ওই দিন আমি পালাবো। বেশ, আমি তোমার জন্য অপেক্ষা করব। মোহনের পালানোর মতলবের খবর পুলিশ মহলে পৌঁছে গেল। কাজেই দফায় দফায় চারিদিক তল্লাশি হতে লাগলো। সেলের বিছানাপত্রের সেলাই খুলে, ভাঙা টেবিলের তক্তা পায়া খুলে, ঘরের মেঝের পাথর তুলে চারিদিক পরীক্ষা করতে লাগলো পুলিশ। এমন সময় একজন ওয়ার্ডার এসে জিজ্ঞেস করল, ড্রয়ার দেখেছেন? আমার মনে হলো মোহন ড্রয়ারের মধ্যে যেন কিছু রাখলে। তারা ড্রয়ার খুলে একটা ছোট্ট সিগার পেল। এই তো একটা সিগার পেয়েছি, ভেঙে দেখবো কি আছে ভেতরে। না না, এখানে ভেঙো না, চলো কমিশনার সাহেবকে প্রথমে বলি, তিনি পরীক্ষা করবেন। কমিশনার চুরুট পেয়ে সেটা ধীরে ধীরে খুলতে লাগলেন। ইতিমধ্যে ডিটেকটিভ ড্রয়ার থেকে পাওয়া সংবাদপত্রের কাটিং, পাইপ এবং কিছু তামাক আর 2টো বই টেবিলে রাখলেন। মোহন দেখছি খুব দামি সিগার খায়। কি 1 মিনিট, এতে এতে কিছু একটা লেখা রয়েছে। 3, 5, 7, 8 অন্যের জায়গা নিয়েছে। দক্ষিণ দিকের দেয়ালে ধাক্কা দিলেই মুক্ত হবে। এমসি অপেক্ষায় থাকবে। 2 থেকে 6টা প্রত্যহ। জবাব দিন। কি ভয় পাবেন না, আপনার বন্ধুরা সর্বদাই পথ চেয়ে আছে। হ্যাঁ, এর মানে বোঝা খুবই সহজ। 3, 5, 7, 8 হচ্ছে খুব সম্ভবত প্রিজন ভ্যানের নাম্বার, তাই না? হ্যাঁ স্যার। প্রিজন ভ্যানের দক্ষিণ দিকের দেয়ালে মোহনের সঙ্গীরা কিছু শয়তানি করছে। কিন্তু এমসি কি? ও বুঝেছি, মোটর কার। মোহনের দুপুরের খাবার শেষ হয়েছে? হ্যাঁ স্যার। সে এখনও এই সিগারের খবর পায়নি। আরও বোঝা যাচ্ছে যে সে সবেমাত্র এই সিগার পেয়েছিল, পড়বার সুযোগ পায়নি এখনো। কিন্তু সিগার এলো কিভাবে? হতে পারে তার খাবারের সঙ্গে, কিংবা সিদ্ধ আলুর তালের সঙ্গে। অসম্ভব। আমরা এই ভেবে মোহনকে বাইরের খাবার খেতে অনুমতি দিয়েছিলাম যে ওর সম্বন্ধে অনেক নতুন খবর শুনতে পাবো, কিন্তু ওর খাবার পরীক্ষা করে আমরা কিছুই পাইনি। এক কাজ করুন, যাতে আমরা এই সিগারে লেখা চিঠির উত্তরে মোহনের জবাব সন্ধ্যার মধ্যে পেতে পারি, তার বন্দোবস্ত করুন। আমি এই চিঠি এক্ষুনি মিস্টার গোপালাচার্য লিঙ্গামের কাছে নিয়ে যাচ্ছি। তিনি যদি বলেন তাহলে এর ফটোগ্রাফ তুলে নেব। পরে একদম এই ব্র্যান্ডের অন্য সিগারের মধ্যে চিঠিটা রেখে মোহনের ড্রয়ারে রেখে দেব। এমনভাবে কাজ করতে হবে যেন ওর সন্দেহ না হয় যে আমরা এই বিষয়ে কিছু জানতে পেরেছি। পুলিশ কমিশনারের আদেশ মতো মোহনের সেদিন রাতের উচ্ছিষ্ট খাবার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে আনা হলো। 2 জন বিখ্যাত ডিটেকটিভ দিয়ে অবশিষ্ট উচ্ছিষ্ট খাবার ভালো করে পরীক্ষা করালেন তিনি। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। বাসন কোসনও পরীক্ষা করা হলো না, কিচ্ছু নেই। অবশেষে
একটা ছুরির নিচে ফাঁপা অংশের ভেতর থেকে পাতলা কাগজ লেখা একটা চিঠি বেরিয়ে এলো। মোহনের মতো লোকের এভাবে চিঠি পাঠানো ছেলে মানুষই হয়েছে। যাই হোক, কি লিখেছে দেখা যাক। আমি তোমার উপর নির্ভর করছি। এমসি রোজই যেন একটু দূরে দূরে থাকে, আমি সেখানে পৌঁছে যাব। অবশেষে তোমাকে ধরেছি মোহন। এখন কি করতে হবে স্যার? ইঁদুর ধরার কল আছে। প্রতিদিন পুলিশ ভ্যানে করে মোহনকে অন্যান্য বন্দীদের সঙ্গে পুলিশ অফিসে নিয়ে যাওয়া হতো। প্রতিদিনই ম্যাজিস্ট্রেট তাকে জেরা করতে চেষ্টা করতেন এবং একসময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতেন। অবশেষে বেলা 4টের সময় আবার তাকে জেলে এনে রাখা হতো। একদিন দুপুরে বিশেষ কারণবশত জেলের গাড়ি মোহনকে নিয়ে একা ফিরবে বলে ঠিক করল। গাড়ি আদালত থেকে ছাড়লে মোহন দেখল সে একা গাড়ির মধ্যে বসে আছে। প্রিজন ভ্যান যখন কোর্ট থেকে বেরিয়ে প্রায় মাঝপথে, সে একবার আর চোখে পেছনে তাকিয়ে দেখল প্রহরী অন্যদিকে তাকিয়ে আছে। মোহন ধীরে ধীরে ডান দিকের দেওয়ালে পা দিয়ে চাপ দিল। দেওয়ালের নিচটা আস্তে আস্তে বাইরের দিকে ফাঁক হয়ে গেল, অর্থাৎ এখন ওখান দিয়ে বেরোনো যাবে। মোহন নিঃশব্দে সুযোগের অপেক্ষা করতে লাগল। প্রিজন ভ্যান জর্জ টাউন পার হয়ে হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। রাস্তার মাঝে একটা ঘোড়ার গাড়ি ঘোড়া সমেত পড়ে রয়েছে, আর রাস্তার ওপারে আর একটা প্রিজন ভ্যান দাঁড় করানো আছে। চারিদিকে লোকজনের জমায়েত। মোহন নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে গেল। কয়েকজন দেখে চিৎকার করলো ঠিকই, কিন্তু প্রিজন ভ্যানের ড্রাইভার সেসব শুনতে পেল না। মোহন রাস্তার ওপারে গিয়ে খুব সাধারণ ভঙ্গিতে হাঁটা শুরু করলো। তার কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে প্রেসিডেন্সি জেলের সামনে এসে দাঁড়ালো। সে জিজ্ঞেস করলো, এটা কি প্রেসিডেন্সি জেল? আমি আমার সেলে ফিরে যেতে চাই। ভুল করে আমাকে পথের মাঝে ফেলে এসেছিল, কিন্তু আমি কোনো অন্যায়ের সুযোগ নিতে চাই না। দেখো বাবু, ভদ্রলোকের মতো সরে পড়ো, এখানে মাতলামো করো না। কিন্তু ভাই, আমার থাকার জায়গা যে এই জেলের ভিতরের দিকে। তুমি যদি দস্যু মোহনকে ভিতরে যেতে না দাও তাহলে তোমারই বিপদ। দস্যু মোহন? এসব তুমি কি বলছো? তুমি মোহন? হ্যাঁ, কিন্তু আমার কাছে এমন কোনো কার্ড নেই যা তোমাকে দেখাতে পারি, তবে আমি মোহন। প্রহরী অবাক হয়ে একটা কথাও বলল না। দরজা খুলে দিতে মোহন প্রেসিডেন্সি জেলের ভেতরে ঢুকে গেল। তারপর হাঁটতে হাঁটতে জেল অফিসে এসে হাজির হলো। জেলের সুপার বললেন, এসব কি হচ্ছে মোহন? থামুন স্যার, ওসব মিথ্যে রাগ আমার কাছে দেখাতে হবে না আপনাকে। আমি সব জানি। বেশ সুন্দর ফাঁদ পেতেছিলেন। আপনাদের বুদ্ধি আছে তা আমায় স্বীকার করতেই হবে। প্রথমত, আদালত থেকে আমাকে একা আনা। দ্বিতীয়ত, পথের মাঝে গাড়ি ফেলে গোলমাল বাঁধানো। এসব কি আমার চোখ এড়াতে পারে ভাবেন? তারপর 20 জন ডিটেকটিভ যে আমার পিছনের পাগলা কুকুরের মতো কেউ হেঁটে, কেউ সাইকেলে, মোটরে ধাওয়া করছিল, তাও কি আমি দেখিনি ভাবেন? তারা ভেবেছিল আমি এমনি নির্বোধ যে পালাতে চেষ্টা করব আর তারা গুলি চালিয়ে আমার দফা রফা করে দেবে। বাহ, গভর্নমেন্টের এইসব কর্মচারীদের কি সুন্দর বুদ্ধি। এরপর দীর্ঘ 2 মাস কেটে গেছে। গত 2 মাস মোহন কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কারোর সঙ্গে দেখা করে না। অন্যদিকে তার পালাবার কথা খবরের কাগজে ভালো করেই বেরোলো। আদালতে বিচারের ঠিক 15 দিন আগে মোহন সজাগ হয়ে উঠল। তাকে জেলের উঠোনে ব্যায়াম করবার অনুমতিও দেওয়া হলো। ক্রমে মোহনের বিচারের দিন এলো। সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল। আকাশে আলো কম থাকায় আদালতে মোহনকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তাকে দেখে মনে হলো সে যেন অত্যন্ত অসুস্থ, সোজা হয়ে বসতে পারছে না। তারপর যথারীতি তাকে নানাভাবে জেরার চেষ্টা করা হলো, কিন্তু ফল কিছুই পাওয়া গেল না।
মোহনের উকিল বলল, হুজুর, আমার মক্কেল অত্যন্ত অসুস্থ। আমি বহু চেষ্টা করেও একটা প্রশ্নের জবাব পেলাম না। সুতরাং আমার প্রার্থনা এই যে আমার মক্কেলকে ডাক্তার দিয়ে পরীক্ষা করা হোক। ওসব বাজে কথা রাখুন। হুজুর, আমি মক্কেলের পক্ষ নিচ্ছি না। আসামির পক্ষ গ্রহণ করা অসম্ভব। আপনি দেরি না করে কাজ শুরু করুন। বন্দি, উঠে দাঁড়াও। তোমার নাম, বয়স আর পেশা বলো। কি হলো? তোমার নাম কি? নীলকমল দে। নীলকমল দে? নামটা তোমার নতুন আবিষ্কার? এসব চলবে না। তোমাকে আমরা সবচেয়ে বিখ্যাত নাম মোহন বলেই ডাকবো। আশা করি তাতে তোমার আপত্তি হবে না। তোমার ব্যাপারে আমরা কিছুই জানি না। তুমি কে, কোথা থেকে তুমি এসেছো, তোমার বাপ মাই বা কে, আর কোথায় বা তোমার ছোটবেলা কেটেছে। তুমি যেন হঠাৎ আকাশ থেকে নেমে এসেছো। মাত্র 3 বছর আগে আমরা জানতে পারলাম যে দস্যু মোহন নামে একজন খুব বুদ্ধিমান, খুব দয়ালু এবং ভয়ঙ্কর চরিত্রের একজন লোকের আবির্ভাব হয়েছে। শুধু এটুকুও শুনেছি যে তুমি 6 বছর আগে জহর নামে জাদুকর প্রফেসর বিশ্বাসের শিষ্য হয়ে জাদুবিদ্যা শিখেছিলে। তারপর বিনয় কুমার নাম নিয়ে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর ঘোষের ল্যাবরেটরিতে মানুষের দৈহিক গঠন নিয়ে পড়াশুনো করেছিলে। সে সময়ে তোমার গুরু ডক্টর ঘোষ তোমার অসামান্য মেধা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তারপরেই কলকাতায় এক জাপানির কাছে দেবেন্দ্র নামে তুমি জুজুৎসু শিখেছিলে। পরে তুমি বহু লোককে বহু টাকা পয়সা দান করেছ। তুমি কি এই অভিযোগগুলো মেনে নিচ্ছ? নীলকমল দে। বাহ, তোমার অভিনয় বেশ ভালো হচ্ছে। এরপর সাক্ষীদের ডাকা শুরু হলো এক এক করে। সকলেই বিস্তারিতভাবে সাক্ষ্য দেওয়া শুরু করল। এরপর ডাক এলো মিস্টার বেকারের। তিনি কাঠগোড়ায় এসে দাঁড়ালেন। বিচারক কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু বেকারকে অদ্ভুতভাবে মোহনের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপ করে গেলেন। বেকার বললেন, স্যার, আসামিকে কাছে গিয়ে দেখবার অনুমতি কি আমাকে দেবেন? নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে, আমি কাছে গিয়ে দেখতে চাই। প্রসিড। বেকার আসামির কাঠগোড়ার কাছে গিয়ে এক দৃষ্টে আসামির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, স্যার, আমি শপথ করে বলছি এই লোক দস্যু মোহন নয়। কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেলেন? ওই লোকের সঙ্গে মোহনের চেহারায় এতটা মিল আছে যে প্রথম দেখায় ধরা সহজ নয়, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে এই দুজনের মধ্যে পার্থক্য ধরা পড়ে। এর নাক, কান, মুখ, মাথার চুল, গায়ের রং আদৌ মোহনের মতো নয়। এর চোখের দিকে চেয়ে দেখুন, এমন মাতালের চোখ মোহনের যে হতেই পারে না তা আমার চেয়ে আর কে বেশি জানে স্যার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি বলছেন? এ লোকটা দস্যু মোহন নয়। তবে একে? আমি জানি না, খুব সম্ভব মোহন এই লোকটাকে তার বদলে চালিয়ে দিয়েছে। এই কথায় আদালতে শোরগোল পড়ে গেল। এদিকে বিচারকের জরুরি তলবে জেলের সব অফিসার এসে হাজির হলো। পুলিশ কমিশনার এবং ওয়ার্ডার সুপার বন্দিকে ভালো করে দেখে বললেন, বন্দির সঙ্গে মোহনের আশ্চর্য রকম মিল থাকলেও এ মোহন নয়। বিচারক জিজ্ঞেস করলেন, তবে এ লোকটা কে, কোথা থেকে এলো, জেলের মধ্যে মোহনের জায়গা নিল কি করে? মনে হয় অনেক আগেই হয়েছে। প্রায় 2 মাস আগে বন্দিকে উপরের সেল থেকে নিচের সেলে এক রাতে বদলি করা হয়। গত 2 মাস ধরে বন্দি দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকতো স্যার। কিন্তু এই 2 মাসের আগে বন্দি কোথায় ছিল? তার আগে উপরে 50 নম্বর সেলে ছিল। মোহন পালানোর ঘোষণা করার পর আমরা সাবধান হবার জন্য তার সেল বদল করেছিলাম। আপনি জেলের সুপার, সুতরাং আপনার কর্তব্য ছিল শেষের 2 মাস বন্দির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা। বন্দি এমন শান্তভাবে ছিল যে সেটা দরকার পড়েনি। অর্থাৎ 2 মাস আগে এই লোকটা বদলে দিয়ে মোহন পালিয়েছে। কিন্তু তেমনটা হলো কি করে? উত্তর পেতে নকল বন্দিকে জিজ্ঞেস করা হলো। বন্দি ভাঙা ভাঙা স্বরে প্রশ্নের উত্তরে যা বলল তা খানিকটা এই রকম যে প্রায় 2 মাস আগে আইন ভাঙার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে কোয়ার্টারে নিয়ে যায়। তারপর তাকে 8 আনা জরিমানা করা হয়। সে যখন জরিমানা দিয়ে চলে আসছিল তখন 2 জন পুলিশ অফিসার কোত্থেকে এসে হিড়হিড় করে টানতে টানতে তাকে জেলের ভ্যানে তুলে দেয় এবং জেলে এনে
একটা ঘরে বন্দি করে রাখে। সেই দিন থেকে সে ভালো খাবার খেতে পাচ্ছিল, সুতরাং সে বন্দিদশার কারণ কাউকে জিজ্ঞেস করেনি। অর্থাৎ মোহন চিরতরেই গেছে। নীলকমলকে নানাভাবে জেরা করা হলো, ভয় দেখানো হলো, কিন্তু কিছুই বের করা গেল না। সাজা দেবার মতো কোনো প্রমাণই যখন তার বিরুদ্ধে নেই, তখন আর কতদিন তাকে এভাবে আটকে রাখা যায়? সুতরাং ম্যাজিস্ট্রেট একদিন তাকে মুক্তি দিলেন। ঠিক সেদিনই মিস্টার বেকার এবং দুজন পুলিশ তার পিছু নিল। বেকার সাহেবের বিশ্বাস ছিল মোহনকে তিনি খুঁজে না পান, তার দলের কোনো লোককে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। জেল থেকে বেরিয়ে নীলকমল ধীরে ধীরে হাঁটা লাগালো মেন রোডের দিকে। তার পিছু নিল 3 ডিটেকটিভ। বহু পথ ঘুরে অবশেষে বাস স্ট্যান্ডে এসে পৌঁছল নীলকমল। একটা ভিড় বাসে দৌড়ে উঠতে যায়, কিন্তু কন্ডাক্টর বলে, এ গাড়িতে আর জায়গা নেই, পরের গাড়ি 5 মিনিট পরে, তাতে আসুন। এরপর নীলকমল 2-1 মিনিট একজন বাস ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে চায়ের দোকানে ঢুকে যায়। মিস্টার বেকার বাস ইন্সপেক্টরের কাছে গিয়ে নিজের পরিচয়পত্র দেখিয়ে জিজ্ঞেস করলেন, ওই লোকটা কি জিজ্ঞাসা করলো? ওই জর্জ টাউনের বাস ক মিনিট পরে ছাড়বে আর ওই চা খাবার সময় আছে কিনা এইসব জানতে চাইলো। ধন্যবাদ। এই তোমরা দুজন দুখানা ট্যাক্সি ভাড়া করো। আমার সঙ্গে তোমাদের মধ্যে একজন একটা ট্যাক্সিতে, আরেকজন অন্য ট্যাক্সিতে এর পিছু ধাওয়া করবে। যাও, শিগগির বন্দোবস্ত করো। কিন্তু মিনিট 10 কেটে যাওয়ার পরেও নীলকমল ফিরল না দেখে মিস্টার বেকার চায়ের দোকানে ঢুকলেন। দেখলেন নীলকমল নেই। দোকানের অন্যদিকেও আর একটা দরজা আছে। বুঝতে পেরে তিনি দ্রুত বেরিয়ে এলেন বাইরে, কিন্তু নীলকমলকে তিনি দেখতে পেলেন না। নিজের ওপর খুবই রাগ হলো তাঁর। এমন সময় দেখলেন নীলকমল একটা দোতলা বাসের ওপরে চড়ে বেরিয়ে যাচ্ছে। মিস্টার বেকার ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে চলন্ত বাসে উঠলেন। তারপর ওপরে উঠে নীলকমলের পেছনের আসনটিতে বসে পড়লেন, কিন্তু তার সহকারী দুজনের পাত্তা নেই। ভয়ানক রাগ হলো তার। তিনি দেখলেন নীলকমল ঢুলছে। তার মনে হচ্ছে এই লোকটা গোটা পুলিশ প্রশাসনকে বোকা বানাচ্ছে। কিন্তু যেরকম নিরীহ লোক, তাতে এটা বিশ্বাস করাও কষ্টকর। রেলওয়ে স্টেশনের কাছে এসে নীলকমল বাস থেকে নেমে পড়ল। কিন্তু জর্জ টাউন যাবে বলে এখানে কেন নামলো সে? মিস্টার বেকার দেখলেন নীলকমল হাঁটা লাগিয়েছে, কিন্তু তার চোখ কাকে যেন খুঁজছে। তবে কি কেউ আসবে নাকি? এই আশা মিস্টার বেকারকে নতুন শক্তি দিল। কিন্তু তার পেছনে হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। অবশেষে নীলকমল সমুদ্রের ধারে এসে একটা বেঞ্চের ওপর বসে পড়ল। মিস্টার বেকার আড়াল থেকে তাকে লক্ষ্য করতে লাগলেন। আধ ঘন্টা অপেক্ষা করলেন। তারপর তার মাথায় একটা মতলব এলো। তিনি নীলকমলের পাশে গিয়ে বসে পড়লেন। চমৎকার দৃশ্য, তাই না? নীলকমল কোনো উত্তর দিল না। হঠাৎ হেসে উঠল। মিস্টার বেকার চমকে উঠলেন। এই হাসি তো তার চেনা। উত্তেজনায় তার মাথার চুল খাড়া হয়ে গেল। তিনি দুহাতে নীলকমলের জামা চেপে ধরে তার মুখের দিকে এক দৃষ্টে ভালো করে চেয়ে দেখলেন। মোহন! দ্রুত পায়ে উঠে গিয়ে মোহনকে সজোরে চেপে ধরলেন তিনি। এখন আর তার পালানোর কোনো উপায় নেই। অবশ্য মোহনও সেই চেষ্টা করল না। শুধু অদ্ভুত কৌশলে চোখের নিমেষে কি একটা প্যাঁচ দিল মিস্টার বেকারের হাতে। মিস্টার বেকার ব্যথায় চিৎকার করে উঠলেন। তার হাত অবশ হয়ে ঝুলতে লাগলো। আপনি যদি কলকাতায় আমার কাছে জুজুৎসু শেখবার সুযোগ পেতেন, তাহলে আপনি জানতেন যে আমার এই সামান্য কৌশলকে জাপানি ভাষায় কি বলে।
জাপানিরা এই কৌশলকে বলে উদিসি ঘি। আর কয়েক সেকেন্ড বেশি যদি আমি এই কৌশলে আপনার হাতের উপর চাপ দিতুম, তাহলে এতক্ষণ আপনার হাতটা ভেঙে যেত মিস্টার বেকার। আর সেটাই হতো আপনার উপযুক্ত শাস্তি। আপনার মতো একজন পুরাতন বন্ধু, যাকে আমি ভক্তি করি, সম্মান দিই, যার সামনে আমি নিজের ছদ্মবেশ খুলতে সাহস পাই, তার এমন ব্যবহার সত্যি দুঃখের বিষয় বেকার। এ কি ব্যাপার, কাঁদছেন কেন? মিস্টার বেকার সত্যি কাঁদছেন। তার ভুলের জন্যই আজ মোহন জেলের বাইরে। মোহন বলে চলল, আপনি কেন কাঁদছেন আমি জানি মিস্টার বেকার। নীলকমলকে সাজা দেবার কোনো সঙ্গত কারণই তো আপনাদের ছিল না মিস্টার বেকার। তাহলে আদালতের নীলকমল আর তুমি দুজনে এই এক লোক? হ্যাঁ, আমি সেখানেও আমি, এখানেও আমি, আর কেউ নয়। কিন্তু কিভাবে? সেই জন্য কারো জাদুকর হবার প্রয়োজন নেই, সামান্য দিশি কায়দা দরকার। কিন্তু তোমার চোখ, তোমার মুখ? আপনি ভুলে যাচ্ছেন যে 2 বছর আমি বৈজ্ঞানিক ঘোষের ল্যাবরেটরিতে কাজ করেছিলাম। সেসব কিন্তু ছেলে খেলার জন্য নয়। যে লোক একদিন জগৎ বিখ্যাত হবে, তার পক্ষে নিজের চেহারা একটু বদল করা কিছুমাত্র আশ্চর্যের বিষয় নয় মিস্টার বেকার। আমাদের ভারতবর্ষে এমন সব গাছগাছরা আছে যা ব্যবহার করলে এইসব জাদু করা সম্ভব। গত 2 মাস ধরে নির্জন সেলে থেকে আমি ধীরে ধীরে নিজেকে বদলেছি। আমার এই পরিবর্তন এত আস্তে হয়েছিল যে ওয়ার্ডারেরও নজরে পড়েনি। এবার বুঝেছেন মিস্টার বেকার? কিন্তু নীলকমলদের কাহিনী? ও, নীলকমল দে, একজন নীলকমল আছে। সে খুবই গরিব, ভিক্ষাই তার একমাত্র পেশা। বছর 3 আগে, অর্থাৎ আমার আবির্ভাবের আগে, তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তার চেহারা আমার চেহারার সঙ্গে এমন মিল আছে যে ভুল করে তাকেই পাছে আপনারা গ্রেপ্তার করেন এবং শাস্তি দেন। এই ভয়ে তাকে আমি এমন এক নিরাপদ আশ্রয়ে রাখতে বাধ্য হই যে সেখান থেকে সে আর কারোর নজরেই আসবে না। আমি ধীরে ধীরে আমাদের মধ্যেকার মিল আমার শরীর থেকে বাদ দিতে থাকি। তবে নীলকমলকে এই প্ল্যানের মধ্যে আনার সবচেয়ে বড় প্রয়োজন হয়েছিল। যদি তা না হতো, আমি কে আপনারা জানতে চাইতেন, তাহলেই আমার সব মতলব ফাঁস হয়ে যেত। আর জেলের গাড়িতে দরজা কাটার ব্যাপারটা? ওসব তো ভাঁওতা দেওয়ার জন্য। সিগারের ভিতরের চিঠিও আমাদের ধাঁধা লাগাবার জন্য ইচ্ছে করে রেখেছিলে? হ্যাঁ, ছুরির মধ্যে আমার জবাবও তাই। আর চিঠিগুলো? চিঠিগুলো আমিই লিখেছিলাম। সবই যেন তুমিই করেছো, কিন্তু যখন নীলকমলের দেহের মাপ নেওয়া হলো তখন তোমার মাপের সঙ্গে মিলল না কেন? মোহনের দেহের সঠিক মাপ কারুর কাছেই নেই মিস্টার বেকার। রাবিশ, বাজে বকো না। শুনুন, গতবারে যখন আমি আপনার সঙ্গে রেঙ্গুন থেকে আসি, তখন সেখানকার পুলিশ অফিসের একজন কেরানিকে মোটা রকম বকশিস দিয়ে রেকর্ডে আমার মাপের গোলমাল করে রাখি। আর এই নিয়ে আপনারা আপনাদের রেকর্ড তৈরি করেছেন। সুতরাং বুঝতেই পারছেন নীলকমলের মাপের সঙ্গে আমার মাপ কেন মেলেনি। বেশ, তা এখন তুমি কি করবে? এখন বিশ্রাম নেব। আমাকে এখন কিছুদিন একটু হাওয়া বদলের জন্য যেতে হবে। তাছাড়া আমি নানা মানুষের রূপ ধরে ধরে নিজে যে কি তা প্রায় ভুলেই গেছি। তাছাড়া আপনার মনে আছে মিস সোমের কথা? এতদিন জেলে থেকেও তাকে আমি ভুলতে পারিনি। সত্যি বলতে কি, রমাকে ভোলা দূরে থাকুক, সে আমার মনে আরও জোর করে চেপে বসছে। এমন হবে জানলে বহুদিন আগেই আমি জেল থেকে চলে আসতাম, মিথ্যে সময় অপব্যয় করতাম না। এবার তার খোঁজ লাগাবে, তাই তো? ঠিক তাই। আজ চলি, একটা নিমন্ত্রণ আছে, সেটা রাখতে যেতে হবে। কোথায়? আমি ভেবেছিলাম তুমি বিশ্রাম করবার জন্য উতলা হয়েছ। সামাজিক দায়িত্ব তো একটা আছেই। এবার গন্তব্য লাট সাহেবের বাগান বাড়ি। এই বলে মোহন ধীরে ধীরে হেঁটে যেতে লাগলো। মিস্টার বেকার ওঠার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। জাদুকর আবার তার জাদু দেখিয়েছে। তার হাত একটা হাতকড়ায় বসার সিটের সাথে বাঁধা রয়েছে। এই মোহন, মোহন, এটা কিন্তু তুমি ঠিক করলে না। মোহন, খুলে দাও আমাকে। মোহন, মোহন, এটা কিন্তু ঠিক করছো না তুমি। গুড বাই মিস্টার বেকার, আবার কখনো নিশ্চয়ই দেখা হবে। গুড বাই, গুড বাই।
এতক্ষণ আপনি শুনছিলেন শশধর দত্তের দস্যু মোহন সিরিজের কাহিনী কারাগারে মোহন, অনলি অন রেডিও মিলন 90.4 FM। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।